ঈদের ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু, কাউন্টারে নেই চিরচেনা ভিড়, শতভাগ মিলছে অনলাইনে। আজ দেয়া হচ্ছে 24 মার্চের টিকিট। জাতিসংঘ মহাসচিবকে নিয়ে আজ রোহিঙ্গা ক্যাম্প যাবেন প্রধান উপদেষ্টা, অংশ নেবেন ইফতারে, প্রত্যাবাসনের আশায় রোহিঙ্গারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিক মারা গেছেন, আজ জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে মাগুরার শিশু, 2 দফা জানাজা শেষে গ্রামের বাড়িতে দাফন, পাষণ্ড ধর্ষকের বাড়িতে আগুন। পিরোজপুর শহরে অটোরিকশা দৌরাত্ম্য আর যত্রতত্র পার্কিং, যানজটে নাগরিক দুর্ভোগ চরমে, প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। সাধারণ মানুষ যে রাস্তায় আমরা যে হাঁটবো, সেই হাঁটার মতন আমাদের অবস্থা নাই। পঞ্চগড়ের আটোয়ারিতে সরকারি জায়গায় আওয়ামী লীগ নেতার দোকানপাট, সরু রাস্তায় চলাচলে দুর্ভোগ, উচ্ছেদের দাবি। এবং জামালপুরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের নির্মাণ কাজে ধীরগতি, বানে ভাসে ঘরবাড়ি আর ফসলের জমি, দ্রুত কাজ শেষ করার তাগিদ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। সকালে আপনাদের সাথে আছি চৈতি সরওয়ার। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান, কথা বলবো তার সাথে। সাফওয়ান, অনলাইনে ট্রেনের টিকিট বিক্রির কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। সকাল 8টা থেকে কিন্তু আজকে ঈদযাত্রার যে টিকিট সেটি কিন্তু বিক্রি শুরু হয়ে গেছে এবং আজকে বিক্রি হচ্ছে 24 মার্চের টিকিট। তবে অনলাইনে যেহেতু শতভাগ টিকিট বিক্রি হবে, তো অনলাইনে সাধারণত দেখা গেছে একই সাথে যখন সব যাত্রীরা অনলাইনে ঢোকার চেষ্টা করে তখন সার্ভার একটি জটিলতার সমস্যা হয়। তো সেটি কিন্তু এবার যাতে না হয় তার জন্য আমরা জানতে পেরেছি যে 2 ধাপে 2টি সময় টিকিট বিক্রি হবে এবং প্রথম যে ধাপ সেটি শুরু হয়েছে সকাল 8টা থেকে। সকাল 8টায় রেলওয়ে পশ্চিমাঞ্চলের টিকিট সেটি বিক্রি হচ্ছে, আর তারপরে আজ দুপুর 2টায় শুরু হবে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি। তো এর মাধ্যমে কিন্তু অনেকটাই চাপ কমিয়ে নিয়ে আসা সম্ভব হবে, অর্থাৎ অর্ধেক চাপ কমিয়ে নিয়ে আসা সম্ভব হবে যাত্রীদের। কারণ সকলেই যখন একই সাথে অনলাইনে টিকিট কেনার জন্য চেষ্টা করে তখন কিন্তু সার্ভারের যে জটিলতা সেটি হয় এবং সার্ভার দেখা গেছে অনেক সময় ডাউন হয়ে যায়, যার কারণে কিন্তু তারা টিকিট পান না। তো এটি কিন্তু এবার হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে এই পর্যন্ত যেহেতু অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি না যে প্রতিবার নেয় যে যাত্রীদের যে চাপ কমলাপুর রেলওয়ে স্টেশনে সেটি কিন্তু এবার নেই। তাছাড়া এবার যাত্রীদের কয়েকটি সুযোগ সুবিধার কথা চিন্তা করে এবার রেলওয়ে অতিরিক্ত 25% টিকিট বিক্রি করবে, আর সেটি হচ্ছে স্ট্যান্ডিং টিকিট, অর্থাৎ তারা কোনো সিটের বিপরীতে টিকিট পাবেন না। যদি কোনো যাত্রী যে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাবে সেই স্টেশনে এসে টিকিট কাটতে চায়, তখন সে 25% যে অতিরিক্ত টিকিট থাকবে স্ট্যান্ডিং সেটি কিন্তু তারা কাটতে পারবেন। এছাড়া যাত্রীদের সুযোগ সুবিধার কথা চিন্তা করে রেলওয়ে এবার অতিরিক্ত যে রেল সেটি চালানোর কথা ভাবছে, পাশাপাশি অতিরিক্ত বগি যুক্ত করার কথাও কিন্তু রেলওয়ে চিন্তা করছে। আসলে যাত্রীদের সব ধরনের যে সুযোগ সুবিধা সেগুলো নিশ্চিত করার জন্য যত ধরনের কাজ করা প্রয়োজন সেগুলো রেলওয়ে করছে। তবে একটি জিনিস আমরা জানাতে চাই যে যেহেতু যাত্রীদের আসলে অনলাইনে টিকিট কাটতে হয় এবং অনেকেই আসলে ইন্টারনেট ব্যবহারের যে সুবিধা সেটি কিন্তু তারা জানেন না, অথবা তারা কিন্তু আসলে রেজিস্ট্রেশন করে কিভাবে টিকিট কাটতে হয় সেটি কিন্তু তারা জানেন না, তো তাদের জন্য কিন্তু এটি একটি ভোগান্তির বিষয়। তো সুতরাং আমরা বলতে পারি যেহেতু অনলাইনে কিছু সুযোগ সুবিধাও রয়েছে, পাশাপাশি অনলাইনে কিন্তু ভোগান্তিও রয়েছে। তো সব মিলিয়ে এভাবে আসলে আজ থেকে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। তো আমার কাছে এই ছিল রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ খবর। সাফওয়ান, ধন্যবাদ আপনাকে। ঈদ যাত্রা ট্রেনের টিকিট বিক্রির খবর জানাচ্ছিলেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। আজ কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং 1 লাখ রোহিঙ্গার সাথে ইফতারে অংশ নেবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তাদের আগমনে আশায় বুক বেঁধেছেন রোহিঙ্গারা, কথা বলতে চান মনের কথা, ফিরতে চান স্বদেশে। জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার আগমন ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে কক্সবাজার বিমানবন্দর থেকে পুরো রোহিঙ্গা ক্যাম্প এলাকা। ইরফানুল হাসানের তথ্য ছবিতে জানাচ্ছেন শামীম হোসেন। শুক্রবার কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। পরিদর্শন করবেন 18 নং ক্যাম্পের লার্নিং সেন্টার, রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতিকেন্দ্র এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সেবা ও ত্রাণ বিতরণ কেন্দ্র। একই সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে বৈঠক করবেন। শুক্রবার বিকেলে 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টা।
এদিকে রোহিঙ্গা ক্যাম্পে তাদের আগমনে খাদ্য সমস্যা ও প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছেন রোহিঙ্গারা। নিজের নিজের দেশত যার যার ঘর তাড়াতাড়ি যদি যাতার বিড়ে তাড়াতাড়ি যদি সমস্যা দিয়ে হইতে তারা মেহনত জড়িয়ে আর যদি জাগি হইতাম বলি আর একটা বেশি খুশি তাই খাদ্য সমা ফিলেও অনলাগ হর আর যখন না সমাজে তেনালা জোয়ান বুড়া আওয়াম আলেম বেগুলো আছে। আর কক্সবাজারের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবর্তন চান স্থানীয়রা। এদিকে জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে কক্সবাজার শহর থেকে রোহিঙ্গা ক্যাম্প পর্যন্ত পুরো রাস্তার পয়েন্টে পয়েন্টে জোরদার করা হয়েছে নিরাপত্তা তদারকিতে সেনাবাহিনীর সঙ্গে রয়েছে পুলিশ, এবিপিএন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবর্তন কমিশন এবং জেলা প্রশাসন। আমাদের জেলা পুলিশ এবং বাহিরের ফোর্স প্রায় 1000 পুলিশ দিয়ে আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে 4 স্তর বিশিষ্ট। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবর্তন কমিশনার জানালেন, এই সফর রোহিঙ্গাদের দেশে ফিরে যেতে অনুপ্রেরণা যোগাবে। হত্যা নির্যাতন করছে তাদেরকে এই বার্তা দেবে যে এই জেনোসাইড, অত্যাচার এবং নির্যাতন এগুলো বন্ধ করতে হবে। বিশ্ব সম্প্রদায় এটি দেখছেও এবং রোহিঙ্গাদের মনে এই বিষয়ে কনফিডেন্স তৈরি হবে যে তারা তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার ক্ষেত্রে সাহস ফিরে পাবে। রোহিঙ্গাদের জন্য বিদেশি সাহায্য কমে যাওয়া এবং আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গাদের ওপর পরিচালিত জাতিগত নিধন ও গণহত্যার বিচার এবং প্রত্যাবর্তনের মতো ইস্যু এই সফরকালে প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। 7 দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকার পর না ফেরার দেশে চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.আ.ম. আরিফিন সিদ্দিক। বৃহস্পতিবার রাতে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার এই মৃত্যুতে শোকের ছায়া পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে। আজ সকাল 11:30টায় ধানমন্ডির বায়তুল আকসা মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। কায়েস রাহাতের রিপোর্ট, জানাচ্ছেন ফাহিম ইউসুফ। নশ্বর পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে পাড়ি জমিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.আ.ম. আরিফিন সিদ্দিক। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গেল 6 মার্চ বেলা 2:45টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে টানা 7 দিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন সাংবাদিকতা বিভাগের সাবেক এই শিক্ষক। পরে 13 মার্চ বৃহস্পতিবার রাত 10:45 ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চিকিৎসকদের বরাত দিয়ে পরিবার জানায়, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যু হয়েছে তার। উনি হঠাৎ করে স্ট্রোক করে পড়ে গেছেন, তারপরে ব্রেন হ্যামারেজ হয়ে গেছে। ওই ব্রেন হ্যামারেজ হয়ে যাওয়ার পরেই ওইভাবেই গত 7 দিন, গত বৃহস্পতিবার দিন দুপুর 2:30টার দিকে ঘটনা ঘটেছিল। তো আজ পর্যন্ত উনি কোমাতে ছিলেন। তা আজকে 10:45-এ ডাক্তাররা ওনাকে অফিসিয়ালি ডিক্লেয়ার করলো যে উনি মারা গেছেন। এ সময় তার মৃত্যুর খবর শুনে ছুটে আসেন স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। স্মরণ করেন তার কর্মময় জীবন। যখন উপাচার্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্ষেত্রে অনেক কাজ করে গেছেন। দীর্ঘ 40 বছরের শিক্ষকতা জীবনে তিনি বাংলাদেশের বর্তমানে যারা সাংবাদিকতার জগতে অনেকেই সম্পাদকীয় লেভেলেও ভূমিকা পালন করছেন এবং এদেশের গণযোগাযোগ সাংবাদিকতা শিক্ষায় ওনার অবদান অবিস্মরণীয়। শিক্ষাবিদ হিসাবে একজন শিক্ষকের যে গুণাবলী ছিল, আমাদের প্রতিটা শিক্ষকের সেই গুণাবলীগুলো থাকলেই আমরা কিন্তু দেশকে এবং শিক্ষকতা পেশাকে আরও শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব। তার জন্য দেশবাসীর কাছে অত্যন্ত বিনয়ের সাথে, বিনীতভাবে, আন্তরিকতার সাথে আমরা তার জন্য দোয়া চাই। শুক্রবার সকাল 11:30টায় ধানমন্ডির বায়তুল আকসা মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জুম্মা ধানমন্ডি ঈদগাহ মসজিদে অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় জানাজা। জানাজা শেষে আজিমপুর কবরস্থানে মায়ের কবরের পাশে সমাহিত করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্যকে। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। মাগুরে ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া 8 বছরের শিশুটির গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়েছে। শিশুটির নিথর দেহ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরা স্টেডিয়ামে অবতরণ করে সেনাবাহিনীর হেলিকপ্টার। শহরের নোমানী ময়দানে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। পরে মরদেহ নিয়ে যাওয়া হয় শ্রীপুর উপজেলার জারিয়ায় তার গ্রামের বাড়িতে।
সেখানে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয় সম্মিলিত ঈদগাহ ও গোরস্থান ময়দানে। এর আগে দুপুর 12:30টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি। সহকর্মী পঙ্কজ রায় তথ্য ছবিতে জানাচ্ছেন আপন আপু। মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া 8 বছরের শিশুটির নিথর দেহ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরা স্টেডিয়ামে অবতরণ করে সেনাবাহিনীর হেলিকপ্টার। এর আগে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় মরদেহ নিয়ে ঢাকা থেকে মাগুরার উদ্দেশ্যে রওনা করে হেলিকপ্টারটি। সন্ধ্যা 7টার দিকে শহরের নোমানী ময়দানে অনুষ্ঠিত হয় জানাজা। এ সময় মানুষের ঢল নামে নোমানী মাঠে। জানাজায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম সহ দলটির শীর্ষ কয়েকজন। অংশ নেন বিএনপি সহ অন্য সংগঠনের নেতারাও। এই শত আসিয়া বিবৃতিতে কাজে যায়। এই যে পারিবারিকভাবে যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার যে নারীরা হচ্ছে, আমরা আপনাদের কাছে অনুরোধ করব আপনারা মুখ খুলবেন এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা এই ধরনের আর নৃশংসতা এগুলোর আর পুনরাবৃত্তি ঘটাতে আমরা আর দিব না। বাংলাদেশের মাটিতে আমাদের আর কোনো বন্ধন ওয়াসিয়া না হয়, আমরা প্রশাসনের মধ্য দিয়ে এই মাগুরা ডিসির মধ্য দিয়ে জানাইতে চাই মধ্য দিয়ে 21 দিনের ভিতরে যেন বাংলাদেশের প্রতিটা ধর্ষকের বিচার নিশ্চিত করা হয়। আমরা আশা করব যে প্রকৃত অপরাধীদের অতি অল্প সময়ের মধ্যেই বিচার কার্যক্রম সম্পন্ন হবে। এমন পাশবিকতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শিশুটির স্বজনদের। আপনাদের কাছে আমার এটুকু অনুরোধ যে আসামিদের জন্য সুন্দর মতন শাস্তি দাবি করলাম আমি। জানাজা শেষে শিশুটির মরদেহ নিয়ে যাওয়া হয় শ্রীপুর উপজেলার গ্রামের বাড়িতে। মরদেহ বাড়িতে পৌঁছালে আহাজারিতে ভেঙে পড়েন স্বজনরা। সেখানে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয় সম্মিলিত গোরস্থানে। এর আগে বৃহস্পতিবার দুপুর 1টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএসে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। আইএসপিআর জানায় সকালে 3বার শিশুটির কার্ডিয়াক অ্যারেস্ট হয়। 2বার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার শিশুটি হার মানে মৃত্যুর কাছে। এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশও দেন তিনি। শোক জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীও। এছাড়া শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিএনপি, এনসিপি, জামায়াত ইসলামী ও হেফাজতে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। আপন আপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। ধর্ষণের শিকার শিশু আসিয়ার বাড়ি থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পঙ্কজ রায়। পঙ্কজ, এখন সেখানে পরিস্থিতি কেমন দেখছেন, স্থানীয়রা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। ধন্যবাদ চৈতি। আমরা কিছুক্ষণ আগে গিয়েছিলাম মাগুরা নিজনান্দলের মাঠপাড়া ধর্ষক পরিবার ও খুনি পরিবার হিটু শেখের বাড়িতে। ওখানে কালকেই আসিয়ার লাশ যখনই মাগুরায় আসে দাফন মাগুরায় আসিয়ার লাশ যখন আসে এবং প্রথম জানাজা শেষে যখন গ্রামের দিকে রওনা হয় তখনই হিটু শেখের বাড়িতে জনতা তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং হাতুড়ি দিয়ে জনতা ওর ঘর সব ভেঙে দেয়। আমরা সকালে সেখান থেকে আমরা এসেছি এই বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের প্রতিচ্ছবি আসিয়ার বাড়িতে। আমরা এখন আসিয়ার মায়ের ঘরে, আসিয়া যে রুমে ঘুমাতো সেই রুমে আমরা এসেছি। সে আসিয়ার মায়ের সাথে আমরা এখন একটু কথা বলবো। আপনাদের মাধ্যমে জানিয়ে রাখতে চাই তারাও খুব অসুস্থ এবং মেন্টালি ট্রমার ভিতরে তাদের যাচ্ছে। তারপরেও তিনি আমাদের সাথে যুক্ত হবেন। আমরা এখন একটু কথা বলবো আসিয়ার মায়ের সাথে। আসিয়ার বিচার নিয়ে আমি আসিয়ার সঠিক বিচার চাই। আসিয়া যেরকম ফাঁসি দিয়ে মারছে এরকম ফাঁসি দিয়ে যেন উগারও মারা হয়, উগারও যেরকম শাস্তি দিয়ে যেন মারা হয়। এইটুকু হলে আপনাদের কাছে আবদার তাইলে আমার মনে কত কষ্টে 8টা দিন ছিল। আমি নিজে আল্লাহর কাছে ফরিয়াদ করেছি যে আল্লাহ তুমি তার নিয়ে যাও। এসে কষ্ট দেখার মতো ভাষা আর আমার নেই। তাই আপনাদের কাছে করছি 2-1 বেলার ভিতরে আগুন ধরানোর কাজ না, 2-1 বেলার ভিতরে ওর কোল যেন কালি হয়, ওর জন্য ফাঁসি হয়। আসিয়াতে চিকিৎসা আমাদের বাংলাদেশ সরকার সহ আমাদের বাংলাদেশের জনগণ যে আসিয়ার সাথে ছিলেন, এতে আপনি মানসিকভাবে কি খুশি নাকি? না, আমাদের মাগুরাতে ঢাকা পুন্তুক মেডিকেলের যে খরচ ধরেন
ইরা দেশে রবুল ইসলাম নয়ন ভাই দেশে, ওখান থেকে ধরেন তারাই সহযোগিতা করে আমার আবার সিএম এনেছে, সমস্ত সিএম এর খরচ সরকার থেকে বহন করেছে। অনেক চেষ্টা করেছে আমার মনিক তারা বাঁচানোর জন্য, যত্ন আপ্যায়ন যা লাগে সমস্ত খরচ যা লাগে তারাই করেছে। এতে আমি খুশি খুশি আনে সরকারের কাছে আমার দাবি যে ওগার জন্য ফাঁসি হয়। আমার আর কি করার আছে, করার কিছুই নেই, আর আমি বলতে পারতেছি না। হ্যাঁ চৈতি আমরা এখন আসিয়াদের যে বাড়ি শ্রীপুর সবদালপুর ইউনিয়নের জারিয়া গ্রাম থেকে আমরা আসিয়ার মায়ের সাথে আমরা কথা বললাম। আমরা এখন দেখছি যে আসিয়ার একটি ছোট ভাই 2.5 বছরের এবং আসিয়ার যে মেজ বোন হাবিবা সেও এখানে আছে। সবকিছু মিলিয়ে একটি হৃদয় বিদারক দৃশ্য আমরা আছি। এই ছিল আমার কাছে মাগুরা থেকে সর্বশেষ। পঙ্কজ, ধন্যবাদ আপনাকে। মাগুরা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী পঙ্কজ রায়। গাজীপুরে গাছা থানার ঝাজর এলাকায় ছিনতাইকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঝাজর এলাকায় ছিনতাইকারীদের ধরতে গেলে পুলিশের উপর হামলা চালায় তারা। এতে আহত হয় কনস্টেবল মুস্তাক। এলোপাতাড়ি ছুরিকাঘাত সত্ত্বেও অসীম সাহসিকতার সাথে ছিনতাইকারীকে ধরে রাখেন তিনি। পরে আরও 2 জন সহ মোট 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান জানান, আহত কনস্টেবলের অবস্থা আশঙ্কাজনক। গ্রেপ্তারদের মধ্যে মনির মাদক, হত্যা, ডাকাতি, ছিনতাই সহ 12টি মামলার আসামি। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি। আমার 3 জন কনস্টেবল রাত্রিকালীন পেট্রোল ডিউটি করতে যায়। তারা সংবাদ পায় এক জায়গায় মাদক ব্যবসায়ী হচ্ছে। তারা 3 জন যখন মাদক ব্যবসায়ীকে 2 জনকে সামনে দিয়ে দেয় মাদক ব্যবসায়ীকে ধরার জন্য, আর পিছনে একজন ছিল কনস্টেবল মোস্তফা যখন পিছনে ছিল ওই ছিনতাইকারী তাকে উপর্যুপরি স্ট্যাপ করে এখন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। যে ছিনতাইকারী তাকে স্ট্যাপ করেছে তাকে ছুরি সহ সে ধরে রেখেছে এবং সে তাকে ছুটতে দেয় নাই। আমরা তাকে সে অ্যারেস্ট আছে। তার সাথে আরও 3 জন ছিল, 3 জন পালিয়ে গেছে, আমরা তাদেরকে খুঁজছি। রূপগঞ্জে 7 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় দোকানির বিরুদ্ধে। পরে শিশুটিকে উদ্ধার করে পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে রূপগঞ্জ প্রশাসন। এ ঘটনা নিয়ে রূপগঞ্জের নির্বাহী কর্মকর্তা জানান, বাহ্যিকভাবে শিশুটিকে সুস্থ বলে মনে হলেও পূর্ণ পরীক্ষার পরই বিস্তারিত বলা সম্ভব হবে। এই ব্যাপারে অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করা না গেলেও আগামী 24 ঘন্টার ভেতরে গ্রেপ্তারের আশ্বাস দেন তিনি। বাহ্যিকভাবে শিশুটি এখন সুস্থ রয়েছে, বাট ডক্টর যেটি বলেছেন যে তারা টেস্ট করার পরে মূলত বুঝতে পারবেন আসলে কতটুকু ক্ষতি হয়েছে। আমরা ঘটনাটি শোনা মাত্রই আমাদের উপজেলার পুলিশ এবং আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিন্দুকে নিয়ে আমরা অভিযান চালিয়েছি, বাট এখনও পর্যন্ত আমরা কাউকে ধরতে পারিনি। বাট আমরা আশা করছি আগামী 24 ঘন্টার মধ্যেই আমরা অপরাধীদেরকে ধরতে পারবো। সিরাজগঞ্জে বগুড়ায় 7 বছরের এক শিশু এবং বাক প্রতিবন্ধী এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। একই সাথে মেহেরপুরের 9 বছরের শিশু ধর্ষণ মামলার আসামিরা তদন্ত কর্মকর্তার যোগসাজশে জামিনের অভিযোগে থানা ঘেরাও করেছে স্থানীয়দের। অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের রায়গঞ্জের নারুয়া গ্রামের 14 বছরের ছেলে মোহাম্মদের বিরুদ্ধে 7 বছরের শিশু ধর্ষণের পরে ঘটনা ধামাচাপা দেবার চেষ্টা করে ছেলে পরিবার। মেয়েটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। খোঁজ পেয়ে পরিবার ও স্থানীয়রা মেয়েটিকে সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার পর থেকেই পালিয়েছে ছেলে এবং ছেলে পরিবার। অভিযুক্ত রায়গঞ্জ উপজেলার নারুয়া গ্রামের ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিমের ছেলে। ভিকটিমের বাবা এই ঘটনায় থানায় মামলা দায়ের করেছে। এদিকে বগুড়া শাহজাহানপুরে আপন খালুর দ্বারা ধর্ষণের শিকার হচ্ছেন শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী এক নারী। উপজেলার আশিকপুর ইউনিয়নে নিজ বাড়িতে ধর্ষণের এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সিএনজি অটোরিকশার চালক পলাতক থাকলেও পুলিশ বলছে দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে। আর মেহেরপুরে ধর্ষণ মামলার তদন্ত অফিসারের সহযোগিতায় আসামিরা জামিনে ছাড়া পেয়ে বাদীকে হত্যার হুমকি দেওয়ায় আসামিদের গ্রেপ্তার ও তদন্ত অফিসারের শাস্তির দাবিতে মেহেরপুর সদর থানা ঘেরাও করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার রাত 10টার দিকে প্রায় কয়েকশো ছাত্রছাত্রী সদর থানা ঘেরাও করে রাখে। পরে মেহেরপুর সেনাবাহিনীর
মেজর ফারহানের নেতৃত্বে একটি টিম থানায় গিয়ে ছাত্র নেতাদের সাথে কথা বলে সুরাহার আশ্বাস দেন। কোল্ড ক্লট পাওয়া গেছে আর কি ভ্যাজাইনাল সাইড আর কি। তো এমনিতে এক্সামাইন করে আর কি প্রাইমারিলি বোঝা গেছে যে হ্যাঁ। জানার পরে প্রথমে আমরা রোগীর বাড়িতে যাই, রোগীকে দেখার পরে দেখি স্বাস্থ্য অবস্থা অবনতি। পরবর্তী তাদের পরামর্শ দিয়ে আমরা বলি যে আপনি হসপিটালে নিয়ে যান, এদের প্রাথমিক চিকিৎসাগুলো দেন, মেয়েটা সুস্থ হয়। এদিকে রবিবারে ঘটনা মানে একটা স্কুল এনজিওর আব্দুল আলিমের বাড়িতে আমাদের মানে পাশের একটা মেয়ে ওই স্কুলে যাওয়ার পরে আব্দুল আলিমের ছেলে সুযোগ সুবিধা বুঝে মানে রেপ মানে ঘটনা ঘটেছে। আমরা পরবর্তীতে তারাই হসপিটাল নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওইখানে চিকিৎসা দিছে। ওই চিকিৎসা তেমন ভালো হয় না। পরবর্তীতে আমরা মেডিকেল নিয়ে আসি, মেডিকেলে ডক্টর তাকে রেপ ঘোষণা করছে। ওই শিশু তারা ছোট ভাই মধ্যে রাখতে গেছিল, রেখে রাস্তা ওই কেন্দ্রের পাশেই দিয়ে আছে, খেলার জায়গা আছে, খেলতে লইছিল। ওখান থেকে ডাক দেয় না, বলছে যে নিউজে বললো আমাকে যে আমাকে ডাক বললো কথা বলে হেরে আমাকে টিভি রুমে টিভি দেখাম, ওখানে ওখানে আমাকে আমার সাথে খালু হয়ে একটা ছোট বাচ্চাকে, প্রতিবন্ধী বাচ্চাকে রোজার মাসে সে ধর্ষণ করছে। আমরা তার একটা সুষ্ঠু বিচার চাই। গত 10 তারিখে তার খালুর দ্বারা রাত 11:30টার সময় সে মানে শারীরিকভাবে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা তার মা আমাকে বলল। তার মায়ের অভিযোগের প্রেক্ষিতে মামলা হয়েছে। সরু সড়ক, অধিক সংখ্যক অটোরিকশা ও যত্রতত্র পার্কিং এর ফলে পিরোজপুর শহরে সৃষ্টি হচ্ছে যানজট, ঘটছে দুর্ঘটনা, ভোগান্তি পোহাচ্ছেন সাধারণরা। সহকর্মী জালিস মাহমুদের তথ্য উৎস পেতে জানাচ্ছেন শামীম হোসেন। শহরের সব সড়কই এখন ব্যাটারি চালিত অটোরিকশার দখলে। কে কার আগে যাবে চলছে সেই প্রতিযোগিতা। এছাড়া ব্যাটারি চালিত অটোরিকশাগুলো সরু রাস্তায় যত্রতত্র রাখার কারণে সৃষ্টি হয় যানজট। এমন চিত্র পিরোজপুর সদরের। 1865 সালে পিরোজপুর মহকুমা থেকে পৌরসভায় উন্নীত হয়, কিন্তু যোগাযোগ ব্যবস্থা ও ভৌত কাঠামোর তেমন কোনো উন্নতি হয়নি। শহরের সরু রাস্তা প্রশস্ত না হলেও দিন দিন যানবাহনের সংখ্যা বেড়েই চলেছে। এতে নিত্য যানজটের কবলে পড়ে ভোগান্তিতে সাধারণ মানুষ। এছাড়াও ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। রাস্তাঘাটের কোনো ডেভেলপমেন্ট নাই, কিন্তু এত পরিমাণ অটো যে মানুষ, সাধারণ মানুষ যে রাস্তায় হাইট আমরা যে হাঁটবো, সেই হাঁটার মতন আমাদের অবস্থা নাই। অথচ এখন ছোট বাচ্চাদেরকে আমরা রাস্তাঘাটে ছাড়তে পারি না। তার একমাত্র কারণ হয়েছে এই ব্যাটারি চালিত অটোরিকশা থাকলে পরে আমরা আসলে পিরোজপুরবাসী একদম এদের কাছে পুরোপুরি জিম্মি হয়ে গেছি। এদের তো কোনো প্রশিক্ষণ নাই, রাস্তায় যে কোনো সময় চলতেছে, চলতে চলতে গায়ে উঠাই দিতেছে, গায়ের উপর উঠাই দিয়ে ব্রেক করতেছে। তাতে আমরা প্রতিনিয়ত 2-4 জন আহত হচ্ছেই পিরোজপুর শহরে। তবে অটো চালকরা বলছে শহরে স্ট্যান্ডের কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে তাদের রাস্তায় বাহন রাখতে হয়। আমাদের দাবি ছিল যে অটোওয়ালাদের জন্য একটি আলাদা স্ট্যান্ড করে দেওয়ার জন্য। তো এখন যদি তাদেরকে একটি জায়গায় স্থানান্তরিত করা হয় তাহলে মনে হয় আমাদেরও ভালো হয়, তাদের জন্য ভালো হয় এবং জনগণের জন্য ভালো হয়, কারণ তার জনগণ রাস্তায় এখন হাঁটতে পারতেছে না। এদিকে পুলিশ বিভাগ জানায় যানজট রোধে একাধিক এলাকায় চেকপোস্ট বসানো সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। যত্রতত্র যে পার্কিংগুলো আছে সেগুলো যেন না হয় এবং আমাদের যে পিরোজপুরবাসী আছে তাদেরকেও আমি আহ্বান জানাবো তারা যেন যত্রতত্র পার্কিং না করে। তো অটো এসে যে যানজট সৃষ্টি করে অন্য এলাকার, সে বিষয়ে আমরা ট্রাফিক পুলিশকে বলে দিয়েছি যে একাধিক জায়গায় তারা চেকপোস্ট বসিয়ে যে এলাকা দিয়ে ঢুকতে পারে গাড়িগুলো অন্য এলাকায়, সে বিষয়ে ট্রাফিক পুলিশকে বলা হয়েছে যে চেকপোস্ট বসিয়ে তারা যেন এই যে অন্য বাইরের অটোগুলো যেন আমাদের এলাকায় ঢুকতে না পারে। পিরোজপুরে প্রায় 5000 অটোরিকশা ও 6000-এর বেশি চালক রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। পঞ্চগড়ের আটোয়ারিতে জেলা পরিষদের জায়গায় বেশ কয়েকটি দোকান নির্মাণ করেছেন আওয়ামী লীগ নেতা তাসাফুর রহমান। স্থানীয়দের অভিযোগ এতে রাস্তা সংকুচিত হয়ে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জেলা পরিষদ থেকে একাধিকবার নোটিশ দেওয়া হলেও জায়গা ছেড়ে দেননি তিনি। সহকর্মী রাশিদুজ্জামান বাবুর পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। পঞ্চগড়ের আটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী ফকিরগঞ্জ বাজারের পাশ দিয়ে উপজেলা পরিষদ হয়ে বোদা ও রুহিয়া রাস্তাটিতে চলাচল করেন স্থানীয়রা। চলাচল করে পণ্যবাহী যানবাহন, কিন্তু রাস্তাটির প্রশস্ততা কমে যাওয়ায় প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ নেতা তাসাফুর রহমান অবৈধভাবে রাস্তার পাশে জেলা পরিষদের জায়গা দখল করে দোকান নির্মাণ করেছেন। এতে রাস্তা সংকুচিত হয়ে পড়েছে। কিছুটা ওনাদের জেলা পরিষদের জায়গার মধ্যে আছে, আর কিছুটা এনার মালিকানার মধ্যে, এটা আমি জানি। আমরা আছি ওনাদের আওতায় ভাড়া আছি, এখন এই জায়গা কার কিভাবে এটা তো আমাদের আসলে বলাটা তো খুব মুশকিল মনে হয়। এখানে
জেলা পরিষদের অনেক জায়গা আছে, এই জায়গাগুলো বেআইনিভাবে জবরদখল করে কিছু মানুষ দোকানপাট করে এই জায়গাগুলোকে দখল করে রেখেছে। রাস্তার যে দুই ধারে অনেকেই জবরদখল করে দোকানপাট উঠেছে, এগুলো একসময় জেলা পরিষদ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল। আওয়ামী লীগের কিছু কুচক্রী মহল ওই সময় এই জায়গাগুলো জবরদখল করে ধরে রেখেছে। আমরা চাই যে সরকার যেন একটা ভালো পদক্ষেপ নিয়ে যারা অবৈধ স্থাপনা তৈরি করে আছে, আমি মনে করি প্রশাসনের মাধ্যমে এই স্থাপনাগুলো উচ্ছেদ করে রাস্তার প্রসার করা উচিত। জেলা পরিষদ থেকে একাধিকবার নোটিশ দেওয়া হলেও কোনো কাজ হয়নি। তবে দখলদার তাসাফুর জানান, মাপ এই জায়গা জেলা পরিষদের হলে তা ছেড়ে দেবেন তিনি। জেলা পরিষদ যদি মনে করে তাহলে ওনাদের সার্ভেয়ার থাকবে, আমার সার্ভেয়ার থাকবে, উভয় পক্ষ মাপ দিব, মাপ দিয়ে আমরা তারপর দেখব যে আসলে আছে কি না। তবে আমার কাছে জানার মতে জেলা পরিষদের কোনো জায়গা আমার কাছে নাই। আর জেলা প্রশাসক বলেন, অবৈধ দখলদারদের উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সরকারি সম্পদ কারোই অবৈধভাবে দখল করা উচিত নয়। যদি আমাদের কাছে কোনো অভিযোগ আসে বা আমরা জানতে পারি যে কোথাও কোনো সরকারি সম্পদ অবৈধভাবে দখল করা হচ্ছে বা করা হয়েছে, তাহলে আমরা অবশ্যই সেখানে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। জনদুর্ভোগ নিরসনে আওয়ামী লীগ নেতার অবৈধ দোকানপাট দ্রুত অপসারণের দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সুলতানি আমলের নান্দনিক স্থাপত্য নিদর্শন মুন্সিগঞ্জের বাবা আদম মসজিদ। ইতিহাস থেকে জানা যায়, মধ্যপ্রাচ্য থেকে বাবা আদম এই অঞ্চলে ইসলাম ধর্ম প্রচারে এসেছিলেন। ধর্ম প্রচার করতে গিয়ে হিন্দু রাজা বল্লাল সেনের সাথে যুদ্ধে তার মৃত্যু হলে তার স্মৃতিকে ধরে রাখতে সুলতান জালালউদ্দিন ফতেহ শাহের শাসনামলে মালিক কাফুর বাবা আদম মসজিদ নির্মাণ করেন। সুমিত সরকার সুমনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। মুন্সিগঞ্জের সদর উপজেলার মীরকাদিম পৌরসভার দরগাবাড়ি গ্রামে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সুলতানি আমলের অনন্য স্থাপত্য শৈলী বাবা আদম মসজিদ। 6 গম্বুজ বিশিষ্ট মসজিদটির উত্তর দক্ষিণে লম্বা, সামনে খিলান আকৃতির একটি প্রবেশপথ রয়েছে। প্রবেশপথের উপরে ফার্সি অক্ষরে খোদাই করে কালো পাথরের ফলক লাগানো রয়েছে। সেই ফলক থেকে মসজিদ নির্মাণের সংক্ষিপ্ত ইতিহাস পাওয়া যায়। ভালো লাগে বিদায় আমি সবসময় 5 ওয়াক্ত নামাজ দরগাবাড়ি পড়ি জামাতের সহিত, এমনকি দূর দূরান্ত অনেক মুসল্লি আসেন, মুসল্লিরা তৃপ্তি সহকারে নামাজ পড়েন। কোনো সিমেন্ট বা কোনো কিছু নাই, শুধু চুন, সুরকি আর তেঁতুলের পানি, যেই জন্য এটা সব সময় ঠান্ডা থাকে। শীতে গরমের দিনে মনে হয় যে আপনি একটা এসির ভিতরে থাকলে যে অবস্থা, এটার পজিশনটা এরকম। বাবা আদম মসজিদের নির্মাণ শৈলী দেখতে বছর জুড়ে দরগাবাড়িতে আসেন দেশ বিদেশের পর্যটক ও দর্শনার্থীরা। প্রতি বছর, প্রতি মাসে, প্রতি সপ্তাহে দেশি বিদেশি বিভিন্ন লোকজন এসে আমাদের এখানে পর্যটন করে, বিভিন্ন লোকজন এসে দেখে, এটা সম্বন্ধে বিভিন্ন তথ্য নেয়। এই জন্য আমাদের গ্রামবাসী হিসাবে আমরা গৌরবান্বিত বোধ করছি। সারা বাংলাদেশে পর্যটন প্রিয় মানুষ, এমনকি বিদেশ থেকেও পর্যটন প্রিয় মানুষ এই মসজিদটি দেখার জন্য আসেন এবং বাবা আদমের মাজার জিয়ারত করার জন্য আসেন, পুণ্য লাভের জন্য আসেন। ইতিহাস থেকে জানা যায়, বাবা আদম মধ্যপ্রাচ্য থেকে 1173 সালে মুন্সিগঞ্জ জেলা সদরের রামপালে এসেছিলেন ইসলাম প্রচারের উদ্দেশ্যে। তখন ছিল সেন রাজাদের রাজত্ব। বিক্রমপুরের মহাপরাক্রমশালী রাজা বল্লাল সেনের সঙ্গে বাবা আদমের যুদ্ধ বাধে। ওই যুদ্ধে বাবা আদম মৃত্যুবরণ করেন। মারা যাওয়ার 3 শতাব্দী পর 1483 সালে মসজিদটি নির্মিত হয়। সুলতান জালালউদ্দিন ফতেহ শাহের শাসনামলে মালিক কাফুর মসজিদটি নির্মাণ করেন এবং মসজিদের নাম রাখা হয় বাবা আদম মসজিদ। আসরের নামাজরত অবস্থায় অথবা ধ্যানরত অবস্থায় তাকে পিছন থেকে এসে আঘাত করা হয়েছে এবং সে সাথে সাথে শহীদ হয়ে গেছে। তার সমাধি আমরা যে গেটের পাশে দেখে আসছি, এটাই তার সমাধি। এবং এই মসজিদ তার ইন্তেকালের 330 বছর পরে নির্মাণ করা হয়েছে মালিক ইবনে কাফুর। 1991 সালে বাংলাদেশের প্রথম ইসলাম প্রচারক বাবা আদমের স্মৃতিস্মারক প্রাচীন মসজিদের ছবি সংবলিত ডাক টিকিট প্রকাশ করে বাংলাদেশ ডাক বিভাগ। নিউজ ডেস্ক, দেশ টিভি।